দেখে নেব খেলার সময়ের শিরোনাম। বিমানবন্দর থেকে হাতিরঝিল সাফচই বীরদের রাজকীয় সংবর্ধনা, ছাদখোলা বাসে ট্রফি প্যারেডে ঢাকা মাতালেন চ্যাম্পিয়নরা। এমপি থিয়েটারে সমর্থকদের ভালোবাসায় সিক্ত ফুটবলাররা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উদযাপন। ফুটবলারদের জন্য 1 লাখ টাকার পুরস্কার ঘোষণা বাফুফের, কোচিং স্টাফরা পাবেন 50,000। 1 লক্ষ করে টাকা আমরা গিফট আজকে রাত্রে দেব ইনশাআল্লাহ। যারা কর্মকর্তা ছিলেন তারাও বাদ যাবেন না, তারাও প্রত্যেকে 50,000 টাকা করে আজকে রাত্রে পেয়ে যাবেন। শুরুতেই চ্যাম্পিয়নদের বরণ করার খবর। প্রথমবারের মতো ছাদখোলা বাসের সংবর্ধনা পেলেন দেশের পুরুষ ফুটবলাররা। এর আগে সাফচয় করে নারী ফুটবলাররা 3 বার এমন আয়োজনের মধ্য দিয়ে গেলেও এবার স্বপ্ন পূরণ হলো অনূর্ধ্ব-20 দলের। রাজধানীর চষে বেরিয়ে হাতিরঝিলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় সাফ চ্যাম্পিয়নদের বরণ করে নেয়ার এই আয়োজন। তাদের এই অর্জনে স্বপ্নবাজ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী থেকে শুরু করে বাফুফের শীর্ষকর্তারাও। তাদের বিশ্বাস, এই দলটাকে ঠিকভাবে পরিচর্যা করা গেলে তারা দারুণ ভূমিকা রাখতে পারেন জাতীয় দলের জন্য। আয়োজন বাংলাদেশের 2024-এর পর 26 আবারও সাফ অনূর্ধ্ব-20-এর শিরোপা বাংলাদেশের। ট্রফি ধরে রাখার চমৎকার এক স্বস্তি নিয়ে মালদ্বীপ থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে মিঠু চৌধুরী, রোনান সুলিফানরা। এবারের দলটা আরও বেশি পরিপক্ক, আরও সমৃদ্ধ, আর তাই তাদের ঘিরে উন্মাদনাটাও একটু বেশি। প্রথমবার যখন এই আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, ফুটবলারদের জন্য ছিল না বলার মতো কোনো আয়োজন, কিন্তু এবার অনন্য কিছুই করে দেখালো বাফুফে। খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের জন্য তৈরি হলো ছাদখোলা বাস, সেই বাহনে চড়ে চ্যাম্পিয়নদের রাজধানী যাত্রা। নিঃসন্দেহে বলতে হয় ভারতের বিপক্ষে অমন একটা হাই ইন্টেন্স ম্যাচের পর লম্বা যাত্রা, ফুটবলারদের ক্লান্তি ভর করবে, এটাই স্বাভাবিক, কিন্তু তারা প্রাণ শক্তিতে টইটম্বুর। চ্যাম্পিয়নদের বহন করা বাস রাজধানীর বুক চিরে এগিয়ে চলল সংবর্ধনা স্থলের দিকে। রেলিং ধরে গোটা পথে উদযাপন আর ভক্তদের অভিবাদনে প্রাণোচ্ছল উল্লাস। আমাদের ফুটবলার অনূর্ধ্ব-20-এই এই সুলিভান মিঠুরা অনেক পরিণত। তাদের পারফরমেন্স থেকে শুরু করে মানসিক দৃঢ়তায় আগামীর ভরসা, যা উচ্ছ্বসিত করেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকেও। আমিনুল হক মনে করেন, এই বয়সেই তারা প্রস্তুত জাতীয় দলের জন্য। এই জয় আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি আমাদের এই খেলোয়াড়রা আগামীর যে বাংলাদেশের টপ টিম, বাংলাদেশের ন্যাশনাল টিমে, মূল ন্যাশনাল টিমে খেলার জন্য তারা প্রস্তুত রয়েছে এবং আশা করি এই টিমটাকে ধরে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। 2015 থেকে 26 এই 11 বছরে অনূর্ধ্ব-20 ফুটবলারদের নিয়ে সাফ আয়োজন করেছে 8 আসর, যার 6টিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। 2 বার করে লাল সবুজের স্বপ্ন চুরি করেছে নেপাল, ভারত। 24-এ নেপালকে হারিয়ে প্রতিশোধ তুলেছে লাল সবুজ। এবার ভারত বধের মহাকাব্য, যা ইঙ্গিত করছে বাফুফের ডেভেলপমেন্ট প্রক্রিয়ার সঠিক পরিক্রমা। ডেভেলপমেন্টটা হয় পাইপলাইন দিয়েই। আজকে যারা আন্ডার-20 চ্যাম্পিয়ন হলো, এরা আগামীতে ন্যাশনাল টিমের জন্য তৈরি হচ্ছে। আবার যারা আন্ডার-19 আছে তারা আন্ডার-20 খেলবে, আন্ডার-17 এগিয়ে আসবে, আন্ডার-15 আন্ডার-17-এ জায়গা নেবে। আমরা এই পাইপলাইনটা গড়ে তোলার দিকে বেশি নজর দিয়েছি। এই চ্যাম্পিয়নশিপটা আমাদেরকে নতুন করে প্রেরণা দিয়েছে। রাজধানী চষে বেরিয়ে হাতিরঝিলের এমপি থিয়েটারে জমকালো আয়োজন। এর আগেও লাল সবুজের অর্জনে আলোকিত হয়েছে এই মঞ্চ। এমন আয়োজন বারবার ফিরে আসুক দেশের ফুটবল পতাকা বিশ্বমঞ্চে ওড়ানোর লক্ষ্য নিয়ে। অসাধারণ এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সাধারণ এক এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমার সহকর্মী ফাহিম ইসলাম। সারাদিন সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনার সংবাদ কাভার করেছেন তিনি। কথা বলবো তার সঙ্গে। ফাহিম, আসলে আজ চতুর্থবারের মতো বাংলাদেশের সমর্থকরা ছাদখোলা বাসের যে উদযাপন, সেই উদযাপনটা দেখলো। এর আগে 3 বার
নারী ফুটবল দলের এই উদযাপনটা আমরা দেখেছিলাম প্রথমবার যখন সাফ জয়ী নারী ফুটবল দল প্রথমবারের মতো সাফ জয় করে, তখন সানজিদা আক্তারের একটা স্ট্যাটাসের পরেই কিন্তু আসলে এই উদ্যোগটা নেয় তৎকালীন বাংলাদেশ ফুটবল ট্রেন্ডটা শুরু ফেডারেশন। হয়, হ্যাঁ। এরপরে কিন্তু সাফ যখন দ্বিতীয়বারের মতো জয় করে আসে নারী দল, তখন তারা আবার একইভাবে আসলে ছাদখোলা বাসে উদযাপন করা হয়। এবং কি তৃতীয়বার ফুটসাল দল কিছুদিন আগে নারী ফুটসাল দল ছাদখোলা বাসের প্রথমবারের মতো ছেলেরা ছাদখোলা বাসের ইতিহাসের সাক্ষী হলো। ফাহিম, এর মাঝখানে এই আন্ডার-20 প্রথমবারের মতো 2024-এ চ্যাম্পিয়ন হয়, সাফে চ্যাম্পিয়ন হয়। তাদের ক্ষেত্রে কোনো বরণ ছিল না। তাদের সেই দলের একজন সদস্য খুব আক্ষেপ করে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমাদের জন্য শুধু মুরগি দিয়ে একবেলা ভাত খেতে পেরেছিলাম আমরা। সেই জায়গা থেকে কি আসলে বাফুফে শিক্ষা নিয়ে করে দেখালো কিনা যে আসলে এই অনুজদের বা এই লেভেলের ফুটবলারদের যদি হচ্ছে এরকম জমকালোভাবে আয়োজন করা যায়, তাদের যদি সংবর্ধনা দেওয়া যায়, তাদের ভেতরে যে স্পৃহাটা ভালো খেলার সেটা হচ্ছে আরও ভেতর থেকে বেরিয়ে আসে। হ্যাঁ, আসলে এই যে ইন্সপিরেশন যেটা কাজ করে আসলে ফুটবলাররা আজকে যখন তারা আসলে বিমানবন্দর থেকে হাতিরঝিলের এমপি থিয়েটারে আসলো, তখন রাস্তার চারপাশে কিন্তু মানুষজন তাদেরকে বাহবা দিচ্ছে, তাদের দেখে উচ্ছ্বসিত হচ্ছে, তারাও আসলে এই জিনিসটা দেখছে। এই যে তাদের যে এই যে মানুষের উচ্ছ্বসিত হওয়ার, ফ্যানদের যে উচ্ছ্বসিত হওয়ার, সেটা তাদেরকে তাড়না দিবে। পরের বার যখন তারা খেলতে যাবে তখন আসলে জয়ের ক্ষুধাটা তাদেরকে বাড়িয়ে দিবে। নিশ্চিতভাবেই সেটা ঠিক বলেছেন। আমিও ছিলাম আপনার পাশাপাশি, নিশ্চয়ই আমি এই জিনিসটা খেয়াল করেছি। ফুটবলাররা গতকাল একটা হাই ইন্টেন্স ম্যাচ খেলেছে, এরপর আজকে লম্বা একটা ভ্রমণ ক্লান্তি, কিন্তু তাদের যখন ছাদখোলা বাসে তোলা হলো, আমরা স্পেশালি রোনান সুলিভানের কথা বলবো বা ডেকলানের কথা বলবো বা আরও প্রবাসী যারা আছেন, আমরা তো জানি তারা শীত প্রধান দেশ থেকে এসেছেন, একটু গরমে হাঁপিয়ে যাওয়ার কথা, কিন্তু তাদের মাঝে যে এনার্জিটা আপনি কি লক্ষ্য করেছেন কিনা? একদম পুরোটা সময় বিমানবন্দর থেকে শুরু করে হাতির ঝিল পর্যন্ত সামনে থেকে চিয়ারিং করেছে, চ্যান্টিং করেছে, আশেপাশে ভক্তরা যারা ছিলেন তাদের সঙ্গে ইন্টারাকশন করেছে। কেমন লেগেছে যে বাঙালি প্রবাসী হয়েও বাংলাদেশকে বা বাঙালি সত্তাকে আপন করে নেওয়ার যে একটা প্রয়াস, সেটা কেমন লেগেছে আপনার? হ্যাঁ, আমি আসলে যখন এমপি থিয়েটারের প্রোগ্রামটা শেষ হয়ে যায় তখন আমি রোনান সুলিভানের একটা ইন্টারভিউ করেছিলাম, ডেকলান সুলিভানের একটা ইন্টারভিউ করেছিলাম। সেখানে আসলে জিজ্ঞেস করেছিলাম তাদেরকে ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলতে চায় কিনা। তারা বারবারই বলছে যে বাংলাদেশের ফ্যানরা পৃথিবীর সেরা। এই ফ্যানদের টানে কিন্তু তারা দ্বিতীয়বার আসবে এবং কি তাদের লক্ষ্যটা কিন্তু সাফে সীমাবদ্ধ তারা রাখতে চায় না। তাদের লক্ষ্যটা তারা নিয়ে যেতে চায় সামনের যে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব আছে, সেই বাছাই পর্বে তারা আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায়। আমরা ইব্রাহিম নেওয়াজের সঙ্গে কথা বলেছি, আরও একজন প্রবাসী ফুটবলার, তিনিও কিন্তু আসলে আজকে আমরা যখন দেখেছিলাম যে শুরু থেকেই ছাদখোলা বাসের শুরুর দিকেই কিন্তু তিনি ছিলেন এবং কি সেই ছাদখোলা বাসের শুরুর দিকেই তিনি চ্যান্ট করেছেন, সবার সাথে ছিলেন। তিনি খুব একটা বেশি সুযোগ পাননি, তারপরে আসলে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তিনিও আক্ষেপ করেছেন যে আমি এখানে যেহেতু সুযোগ পাইনি, আমি সামনে আসন্ন যে এশিয়ান কাপের যে বাছাইটা সেখানে আমি নিজেকে প্রমাণ করতে চাই, সেখানে খেলতে চাই। এই কালচারটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে ছাদখোলা বাস, যেটা হচ্ছে আমরা বাইরে যদি দেখি, যখন হচ্ছে কোনো দল শিরোপা জিতে, ইউসিএল জিতে বা লিগ জিতে, আমরা বার্সেলোনার কথা যদি বলি, রিয়াল মাদ্রিদের কথা বলি, ম্যানচেস্টার সিটি বা হচ্ছে বায়ার্ন মিউনিখের কথা বলি, এই যে ইউরোপিয়ান কালচার বা হচ্ছে মানে পুরো পৃথিবীতে এই কালচারটা রয়েছে, এই যে বাংলাদেশে তারা এলেন, স্পেশালি আমাদের প্রবাসীরা তারা এলেন, তারা একবারে হৃদয় নিংড়ানো ভালোবাসাটা পেলেন ভক্তদের কাছ থেকে। আপনি একটু আগে বলছিলেন তারা বলেছে বাংলাদেশের ভক্তরা হচ্ছে পৃথিবীর সেরা। এটা শুধু ফুটবলে না, আমরা ক্রিকেটে যারা এসেছেন তাদের কাছেও বলতে দেখি। এই যে ভক্তদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, সুলিভানদের নিশ্চয়ই সামনের দিনে আরও ভালো খেলতে বা লাল সবুজটাকে বুকে ধারণ করতে নিশ্চয়ই আরও অনুপ্রাণিত করবে। একই সঙ্গে আরও যে পটেনশিয়াল রয়েছে প্রবাসী আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারাও আরও উদ্বুদ্ধ হবে কিনা? আসলে বাংলাদেশের যে এই যে অনূর্ধ্ব-20 যে ক্যাম্পটা শুরু হলো, সেখানে আসলে এখানে 3 জন প্রবাসী ফুটবলার শেষ পর্যন্ত টিকেছেন, কিন্তু 5 জন প্রবাসী ফুটবলার এসেছিলেন। তার মধ্যে 2 জন বাদ পড়ে গিয়েছেন ইনজুরি কিংবা দলের সঙ্গে তারা খাপ খাইয়ে নিতে পারেননি। কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি এবং কি মাননীয় প্রতিমন্ত্রী, ক্রীড়া ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যে ইন ফিউচারে আরও বেশি, যত বেশি সম্ভব প্রবাসী ফুটবলারদেরকে তারা আনতে চায় এবং কি বাংলাদেশের যে পাইপলাইন, সেই পাইপলাইনে সমৃদ্ধ করতে চায়। কারণ আমরা আসলে
রোনান সুলিভান কিংবা রোনান সুলিভানের যদি কথা বলি, আসলে পুরো সাফের যে আসরটাতে তিনি দেখিয়েছেন, তিনি আসলে বাংলাদেশের ফুটবল সমর্থকদেরকে কিন্তু আশার আলো দেখাচ্ছেন যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে কিন্তু যে একটা স্ট্রাইকার, পিওর নাম্বার 9 বা পিওর স্ট্রাইকারের যে একটা অভাব বাংলাদেশ ভুগছিল, সেই অভাবটা কিন্তু পূরণ করতে পারেন রোনান সুলিভান। সেই জিনিসটা আমরা দেখেছি, এবং কি তার সঙ্গে তার ভাইয়ের যে ডেকলান সুলিভানের যে কম্বিনেশন, সেটা আসলে আমরা দর্শকরা কিন্তু মিস করেছে, কিন্তু আমরা ফাইনাল ম্যাচে অন স্ক্রিনে আমরা দেখেছি কিন্তু এটা চমৎকার একটা অ্যাসিস্ট, সেখান থেকে যদি ফার্স্ট টাচ যদি রোনান যদি বলটা ফ্লিক করে উপর দিকে উঠিয়ে দিতে পারতেন, সেখানে দুর্দান্ত একটা গোল বাংলাদেশকে টাইব্রেকারের জন্য পেনাল্টিতে ম্যাচটা যেত না। ফাইন, এইখানে আমি আরো একটা জিনিস একটু যোগ করতে চাই, যদিও গতকালের ঘটনা, বাট তারপর আমার কাছে মনে হয় একটু আলাদা করে আলোকপাত করার দরকার রয়েছে। রোনান সুলিভান যখন স্পট কিকটা নিতে যান, বাংলাদেশের সামনে হচ্ছে, তার উপর হচ্ছে পাহাড় সমচাপ। স্কোর করলে বাংলাদেশ চ্যাম্পিয়ন, স্কোর করতে না পারলে পরে বাংলাদেশ ভারতের সামনে আরো একটা চান্স চলে আসবে। আপনি কি এটার সঙ্গে যদি হচ্ছে 2022 বিশ্বকাপের গনজালো মন্তিয়াল যে লাস্ট স্পট কিকটা নিয়েছিলেন, যে স্পট কিকে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে যায়, তা আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে, আপনি কি কোনোভাবে কি রিলেট করতে পারেন কিনা যে ওই চাপ আর এই চাপ, মানে তিনি কতটা পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন, কতটা সক্ষমতার পরিচয় দিয়েছেন? আসলে মন্টিয়েলের কথা যদি আপনি তুলে এনেছেন, মন্টিয়েলের কথা বলে যে তিনি আর্জেন্টিনার ওয়ান অফ দ্য বেস্ট পেনাল্টি টেকারদের মধ্যে একজন, হ্যাঁ। সেই মন্টিয়েল কিন্তু কুল মাইন্ডেড একদম। যখন একটা গোল হলেই কিন্তু আর্জেন্টিনা 2022 বিশ্ব চ্যাম্পিয়ন, সেখানে আসলে হেঁটে গেলেন, খুব কুল মাইন্ডেড একটা পেনাল্টি টেক করলেন, এবং কি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করলেন, চান্স দিলেন না প্রতিপক্ষ গোলকিপারকে। সেখানে বাংলাদেশের যেই রোনান সুলিভান যিনি রয়েছেন, তিনি কিন্তু কালকে আমরা দেখেছি যে মাঝখানে যে মোমেন্টাম ব্রেক করার ইন্ডিয়ান ক্যাপ্টেন বা গোলরক্ষকের যে একটা কৌশল ছিল, সেই কৌশলটার কারণে কিন্তু একটা পেনাল্টি মিসও করে স্যামুয়েল র্যাকসাম, কিন্তু রোনান সুলিভান কিন্তু সেই চাপটা কিন্তু আসলে সামাল দিয়েছেন। তিনি কুল হেডেড পেনেনকা যে শটটা, আসলে সেটা আমরা যেই এই যে আফগানে দেখেছিলাম যে ব্রাহিম দিয়াস এই নিতে গিয়ে কিন্তু শেষ পর্যন্ত তিনি ভিলেন হয়ে গিয়েছেন। সেখানে আসলে তার এত বড় দুঃসাহস, আমি আসলে টিভি সেটের সামনে বসে দেখছিলাম, মানে সেখানে আসলে দুঃসাহস নাকি সাহসিকতার পরিচয় সেটা আসলে রোনান সুলিভানি ভালো জানেন, তবে শেষ পর্যন্ত কিন্তু সাহসিকতাটাই জিতলো, বাংলাদেশ ছিনিয়ে আনলো শিরোপা। এবং মজার একটা বিষয় আপনি জানেন কিনা, নিশ্চয়ই খেয়াল করেছেন, রোনান সুলিভান যখন মালেতে বসে পানেনকা নিচ্ছেন, তার ভাই যিনি হচ্ছে ফিলাডেলফিয়াতে খেলেন, তিনি সেইখানে ভিডিওতে বারবার বলছিলেন চিপ চিপ চিপ, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে যে সুলিভান তুমি চিপ করো, চিপ করলে পরে গোলটা হয়ে যাবে। এই ভাইয়ের মধ্যে কি হচ্ছে ইথারের সংযোগ স্থাপন হয়েছিল কিনা কয়েক হাজার মাইল দূরে থেকে, এবং তিনি কিন্তু তাই করলেন এবং দিন শেষে বাংলাদেশকে চ্যাম্পিয়নশিপটা উপহার দিলেন। আসলে আপনি যে ভিডিওটার কথা বলছেন সেটি কাভান সুলিভানের ছিল, রোনান এবং ডেকলান সুলিভানের ছোট ভাই, যিনি ফিলাডেলফিয়াতে আছেন, তিনি ম্যানচেস্টার সিটির সঙ্গে যুক্ত হয়েছেন, হয়তো কিছুদিন পরে সেখানে গিয়ে খেলবেন। সেখানে আসলে সেই যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু আসলে আমরা দেখেছি, আসলে তাদের এই চার ভাইয়ের যে ফুটবল খেলার স্টাইল, তাদের ধরন সবখানে কিন্তু একরকম। বাংলাদেশের ফ্যানরা কিন্তু আসলে এখন পর্যন্ত স্বপ্ন দেখে এই চার ভাইকে কিন্তু আসলে লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করার, কিন্তু সেই সুযোগটা কিন্তু এখনও আছে। যদিও আমরা আসলে এই সুযোগটা আসলে বাংলাদেশের প্লেয়ার সমর্থকদের যে স্বপ্নটা, সেই স্বপ্নটা অনেক বিশাল, অনেক বড়, সেটা আদতে হবে কি না সেটা নিয়েও আসলে সন্ধিয়ান। তবে বাংলাদেশের স্বপ্ন দেখতে তো আসলে কোনো মানা নেই। সেখানে আসলে যেই কাভান কুইন সুলিভান যিনি রয়েছেন, তিনি খুবই পটেনশিয়াল, এবং কি তাকে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ হিসাবে আসলে ধরা হচ্ছে তাকে। সবকিছু মিলে আজকে যে হাতির ঝিলে অ্যাম্ফি থিয়েটারে যে ছোট করে যে এই সংবর্ধনাটা, তাদের ছোট কিন্তু খুবই কালারফুল ছিল, চারদিক থেকে চ্যান্টিং হচ্ছে, তাদের নিয়ে বাহবা করানো হচ্ছে, স্পিকারের সাউন্ড হচ্ছে, সবকিছু মিলে এটা হচ্ছে আসলে ফুটবলারদের সামনের দিনে কতটা অনুপ্রাণিত করবে। এবং ছোট করে জানতে চাবো দেশের ফুটবলের পাইপলাইন নিয়ে হচ্ছে আপনি আশাবাদী কিনা? অবশ্যই দেশের ফুটবলের যে নবজাগরণ, এই দলটা নাকি যেই নবজাগরণটা হয়েছে হামজা চৌধুরী আসার পরে, সেই নবজাগরণটা কিন্তু আসলে নারী ফুটবল দল প্রথমে শুরু করে, এরপর হামজা চৌধুরী এসে ফুটবলটাকে অন্য একটা লেভেলে নিয়ে যায়। সেই লেভেলটা কিন্তু আসলে প্রতিটা জয় কিন্তু সেই লেভেলটাকে আরো বেশি উপরের দিকে নিয়ে যায়। সেই লেভেলটা কিন্তু আসলে যে পাইপলাইনটা আপনি যেটা বললেন, আসলে এই প্লেয়াররা, মার্ক কক্স যখন বাংলাদেশের যে এই দলটার যে হেড কোচ, যিনি দায়িত্বরত অবস্থায় আছেন, এমনকি তিনি 1 মাসের জন্য কিন্তু আসলে এই দায়িত্বটা নিয়েছেন, তিনি বলছেন যে আসলে তিনি চান এই দলটাকে কোচিং করাতে, কারণ তার মনে হয় এই দলটা অনেক বেশি পটেনশিয়াল, এবং কি এই দলটা শুধুমাত্র যে গন্ডি কিংবা আন্ডার এশিয়ান কাপের যে মূল পর্ব সেখানে না, তিনি চাচ্ছেন যে এই দলটা হয়তোবা
বাংলাদেশ দলকে তিনি বলেছেনও, কিন্তু এমপি থিয়েটারে বলছেন যে 2034 বিশ্বকাপে বাংলাদেশ এই দলটা কিন্তু বাংলাদেশকে নিয়ে গেলেও যেতে পারে, যেহেতু সেখানে দলের সংখ্যা বাড়ছে। এক্স্যাক্টলি ফাহিম, আমাদেরও প্রত্যাশা থাকবে এবং আসলে আমরা স্বপ্ন দেখছি এই দলটাকে ঘিরে। বাংলাদেশের ফুটবল নিশ্চয়ই এই দলটাকে ঘিরে ঘুরে দাঁড়াবে না, একটা পথে রয়েছে, নিশ্চয়ই সেই পথটা আরো সমৃদ্ধ হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ ইকবাল। যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মী ফাহিমের সঙ্গে, আলোচনা করছিলাম আজকে যে ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হলো তার খুঁটিনাটি বিষয়। অবশেষে বাংলাদেশ ফুটবলে শেষ হতে চলেছে হাভিয়ার কাবরেরা অধ্যায়। আসছে 30 এপ্রিল চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আপাতত তা আর বাড়ছে না বলে জানিয়েছেন বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। প্রেসিডেন্ট তাবিথ আওয়ালের নেতৃত্বে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে এর সঙ্গে অদ্ভুত একটা নিয়মও যোগ করে দিয়েছে ফেডারেশন। নতুন কোচদের সঙ্গে কাবরেরাও সাক্ষাৎকার দিতে পারবেন বলে জানিয়েছেন বাবু। লাল সবুজের ডাগআউটে হ্যাভিয়ার কাবরেরা যেন সেই পুরানো আসবাব, যা সরাতেও মায়া লাগে, আবার ঘরে রাখতেও অস্বস্তি হয়। 4 বছর পার করে দেশের ইতিহাসের দীর্ঘতম কোচ হওয়ার তকমা পেয়েছেন ঠিকই, কিন্তু মাঠের ফলাফল অন্ধকার। অবশেষে বাফুফে নড়ে চড়ে বসেছে, তবে সেখানেও আছে অদ্ভুত এক কমেডি অফ এরর্স। কাবরেরাকে সরাসরি বিদায় না বলে বাফুফে বলছে নতুন খুঁজছি। ফুটবল মাঠে বাংলাদেশ দল যেমন গোলের সামনে গিয়ে খেই হারিয়ে ফেলে, কোচ হ্যাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ নিয়ে বাফুফেও যেন ঠিক তেমনই এক গোলক ধাঁধায়। 4 বছরে দলের জয়ের সমীকরণ মেলানো যেন এখনো অমাবস্যার চাঁদ। 30 এপ্রিল শেষ হবে কাবরেরার মেয়াদ, কিন্তু বাফুফে তাকে এক বাক্যে না বলার সাহস পাচ্ছে না, আবার হ্যাঁ বলার মতো শক্ত যুক্তিও নাকি নেই। দীর্ঘতম সময় কোচের চেয়ার দখল করে রাখা স্পেনিয়ার্ডকে নিয়ে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির শনিবারের বৈঠকটা ছিল অনেকটা ব্রেকআপ না করে স্পেস চাওয়ার মতো। বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের উপস্থিতিতে বৈঠক থেকে তাই সিদ্ধান্ত এলো আপাতত বাড়ছে না চুক্তির মেয়াদ। এই চুক্তি 30 তারিখে শেষ হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা এখন থেকেই নতুন কোচের সন্ধান আমরা নেমেছি। তাকে বাদ দিয়ে ভাবতেছি না কিংবা তাকে নিয়েই চিন্তা করতেছি তা না, কিন্তু এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের তার সঙ্গে কিন্তু আরও 1 মাসের চুক্তি আসছে। 30 এপ্রিল আমাদের চুক্তি শেষ হবে, যার জন্য এখন থেকেই কিন্তু আমরা তার আরও বেটার কিছু আমরা চেষ্টা করতেছি। আমরা যদি আরো বেটার কিছু পাই, অবভিয়াসলি তখন আমরা সেই চিন্তা করব। বিদায়ের সুর বেজে উঠলেও সুযোগ এখনো শেষ হয়নি কাবরেরার। অনেকটা চাকরি চলে যাওয়ার পর সেই কোম্পানিতেই ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাওয়ার মতো। বাফুফের সাপ কথা, যদি ডাগআউটে ফিরতে চান তবে আগের সব রেকর্ড ভুলে নতুন করে সিভি নিয়ে লাইনে দাঁড়াতে হবে। কাবরেরাও ইন্টারভিউ দিতে পারবে এবং ইন্টারভিউর পরিপ্রেক্ষিতে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, আমাদের তাবিথ আওয়ালের নেতৃত্বে আমাদের যেনারা থাকবেন তেনারা ডিসাইড করবেন কোন কোচকে পরবর্তীতে রাখবে। কাবরেরাকে নিয়ে যখন এই ধরি মাছ নাছুই পানি খেলা চলছে, তখন বাফুফে স্বপ্ন দেখাচ্ছে 2 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে যুক্ত হচ্ছে অনূর্ধ্ব 23 দলের অবিচ্ছিন্ন অনুশীলনের প্রতিশ্রুতি। জুন উইন্ডোতে থাইল্যান্ড বা মিয়ানমারের মতো উন্নত প্রতিপক্ষও খোঁজা হচ্ছে। তবে সবকিছুর কেন্দ্রে প্রশ্ন, বাফুফে কি সত্যিই নতুন কোচ খুঁজছে, নাকি চলছে পুরানো সেই কাবরেরাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে আবারও ডাগ আউটে হাজির করার প্রস্তুতি? আগামী 2 বছরের জন্য কোচ নিয়োগ দিব এবং আমরা নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। গোলকিপিং কোচ। এবার নারী ফুটবল প্রসঙ্গ। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ। শক্তিশালী চীনের বিপক্ষে 2-0 ব্যবধানে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। অস্ট্রেলিয়ায় কদিন আগেই চীন জাতীয় দলের বিপক্ষে মূল এশিয়ান কাপ খেলে এসেছেন আফিদারা। সেই ম্যাচে 2-0 গোলে হারলেও তার পারফরম্যান্স আত্মবিশ্বাসী করেছিল বাটলার বাহিনীকে। কিন্তু ব্যাংককে বয়সভিত্তিক দলের বিপক্ষেও সুবিধা করতে পারেনি নারী ফুটবলাররা। প্রথমার্ধেই একাই লড়েছেন গোলকিপার মিলি। দারুণ কিছু সেভ করে আশা বাঁচিয়ে রাখেন তিনি, কিন্তু বিরতির পর আর টেকে নিয়ে বাংলাদেশের প্রতিরোধ। 47 মিনিটে চীনের হয়ে গোলের দরজা খোলেন ইউশিন গুয়ে। 1 গোল হজম করে যেন নিজেদের হারিয়ে ফেলে প্রীতি আক্তাররা। পরে 82 মিনিটে ওয়াং আইফাং ফ্রি কিক থেকে দ্বিতীয় গোল করলে ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। 7 এপ্রিল নিজেদের তৃতীয় ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে লাল সবুজ। এবার ক্রিকেট প্রসঙ্গ। বোর্ডের ভবিষ্যৎ নিয়ে ভাবছে না পরিচালকরা। এনএসসি তদন্ত করলেও স্বাভাবিক গতিতে কাজ করছে বিসিবি, জানিয়েছেন পরিচালক ইফতেখার মিঠু। চতুর্থ বোর্ড সভায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মেয়াদ বাড়ানো হয়েছে ওয়ানডে ও টি20 দলের অধিনায়কদের। স্পেশালিস্ট স্পিন কোচ করা হয়েছে মোহাম্মদ রফিককে।
গেল টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সরকারি সিদ্ধান্তে নিজেদের দায় দেখছে না বোর্ড বলেও জানান পরিচালকরা। এনএসসির তদন্তের প্রেক্ষিতে বিসিবির কমিটি বাতিলের খড়গ মাথায় নিয়ে সভায় বসে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। নানা কারণে ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির শেষ সভা বলেও ধরে নিয়েছেন অনেকে। এদিন সন্ধ্যার পর পদত্যাগ করেছেন আরও 3 পরিচালক। 6 ঘন্টার ম্যারাথন সভা শেষে গণমাধ্যমের সামনে 4 পরিচালকের কথায় অবশ্য মনে হবে সব স্বাভাবিক। নিজেদের ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবনা নেই তাদের। নির্বাচনী অনিয়ম তদন্তে গঠিত কমিটির রিপোর্ট নিয়েও বিচলিত নন পরিচালকরা। নতুন করে কোনো আলোচনা হয় নাই। আপনারা দেখেছেন যে যারা পদত্যাগ করেছে তারা তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে। লেট দেম ডু দেয়ার ওয়ার্ক। যার যার দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে কিছু হয় উই আর নট ওয়ারিড। আমরা শুধু ফরওয়ার্ড লুকিং, কি জিনিস আরো করা যায়। আমরা সবাই দায়িত্বশীল এখানে যারা আছে এবং আমরা যে কাজ আমাদের করার কথা আমরা সেদিকে আসলে লক্ষ্য রাখছি। বোর্ড সভায় গৃহীত হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। মেয়াদ বাড়ল ওয়ানডে ও টি-20 অধিনায়কের। বিশেষজ্ঞ স্পিন কোচ হলেন মোহাম্মদ রফিক। ওডিআই এবং টি-20 ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। প্লেয়ার্স, এরপরে আম্পায়ার এবং সংশ্লিষ্টদের জন্য আমরা পেনশন স্কিম চালু করতে যাচ্ছি। মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলার হিসেবে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। আমরা যে পিছনে ফিরে তাকে 3 জন স্পিন কোচ আমরা খুঁজে পাবো না আমাদের দেশের ভেতরে। সো ওই জায়গাটা খুব অ্যালার্মিং। আমাদের নিজস্ব কিছু স্পিন কোচ তৈরি করতে হবে। রফিক অলমোস্ট একটা রেডিমেড একজন লোক যে এখনই সার্ভ করতে পারবে। বিসিবি ক্লাব দ্বন্দ্বে মাঠে গড়াচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ। এই বোর্ডের অধীনে খেলতে রাজি নয় অধিকাংশ ক্লাব। তারপরও 8 এপ্রিল সভা ডেকেছে বিসিবি, না হলে বিকল্প ভাবছে বোর্ড। আমাদের সবারই একটা উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটের উন্নয়ন। তো আমরা মনে করি যে এবং আমরা আশাও করি যে আমাদের এই আহ্বানে সবাই সাড়া দিবেন, সবগুলো ক্লাবই অংশগ্রহণ করবেন। যদি এরকম যদি হয়েই যায় তাহলে তখন আমরা বিকল্প ভাব। মুস্তাফিজ ইস্যু থেকে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির শুরু, তারপর জল গড়িয়েছে অনেক দূর। সামনে বাংলাদেশ নারী দলের ভারতে, ভারত পুরুষ দলের বাংলাদেশে আসার কথা। এই সূত্র ধরে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা ক্রিকেট বোর্ডের। ইন্ডিয়াতে এখনো আমরা ওটা জানার জন্য ইন্ডিয়াকে মেল করেছি। এই মেলের মধ্যে সেটাও ছিল। তো আমরা এক্সপেক্ট করছি ওরা আমাদের জবাব দেবে এবং আশা করছি যে আমাদের হোস্ট করবে অদূর ভবিষ্যতে। এবং আমরা জানি যে বিশ্বকাপে ঘিরে কিছুটা ওদের সাথে সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে, এটা তো অবশ্যই। বাট আশা করছি যে আবার আমরা উইল রিভাইভ দিস রিলেশনশিপ এবং ওদের সাথে এইসব এক্সচেঞ্জ প্রোগ্রামের মধ্যে দিয়ে আবার আমাদের একটা ভালো অবস্থান তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের চাপেই নাকি বাংলাদেশ বিশ্বকাপ খেলেনি। নিজেদের কাঁধে দায় নিতে রাজি নয় ক্রিকেট বোর্ড। বিসিবি নাকি ভারতেই বিশ্বকাপ খেলতে রাজি ছিল, যদিও সে সময় এ ধরনের কোনো বক্তব্যই পাওয়া যায়নি তাদের কাছ থেকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এফএ কাপের খবর। আসরের সেমিফাইনালে উঠে গেল ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে ধসিয়ে দিল পেপ গার্ডিওলা বাহিনী। আর্লিং হল্যান্ডের হ্যাট্রিকে 4-0 গোলে জিতল সিটিজেন। পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ মোহাম্মদ সালাহ। ইতিহাদ স্টেডিয়ামে আজ যা হলো তাকে স্রেফ ফুটবল ম্যাচ বললে ভুল হবে। এটা ছিল নীল ঝড়ের এক চরম প্রদর্শনী। এফএ কাপের হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে রীতিমতো খড়কুটোর মতো উড়িয়ে দিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আর্লিং হ্যালান্ডের বিধ্বংসী হ্যাট্রিক আর তরুণ তুর্কিদের নৈপুণ্যে 4-0 গোলের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট কাটল সিটিজেনরা। অন্যদিকে মোহাম্মদ সালাহর জন্য রাতটা ছিল দুঃস্বপ্নের মতো। ইতিহাদ স্টেডিয়াম সাক্ষী থাকলো এক পেশে এক লড়াইয়ের। ম্যাচের শুরু থেকেই লিভারপুল রক্ষণকে ব্যস্ত করে রাখে সিটির আক্রমণ ভাগ। ম্যাচের 38 মিনিটে ডেডলক ভাঙেন আর্লিং হ্যালান্ড। নিকো ওরাইলি ডি বক্সে ভার্জিল ভ্যান ডাইককে বোকা বানিয়ে পেনাল্টি আদায় করলে গোল করতে ভুল করেননি নরওয়েজিয়ান গোল মেশিন। লিভারপুল গোলরক্ষক মামারদাশভিলিকে ভুল দিকে পাঠিয়ে সিটিকে 1-0 এগিয়ে নেন তিনি। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন আবারও হ্যালান্ড। সেমেনন নিখুঁত এক ক্রস থেকে দুর্দান্ত হেডে জাল কাপান তিনি। 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কফিনের তৃতীয় পেরেকটি ঠোকেন সেমেনো। 50 মিনিটে রায়ান চেরকির ডিফেন্স চেরা পাস থেকে বল পেয়ে লিভারপুল কিপারের মাথার উপর দিয়ে দারুণ এক চিপে গোল করেন এই ফরওয়ার্ড। তবে সব আলো কেড়ে নেন হ্যালান্ড 57 মিনিটে। একটি চমৎকার দলীয় আক্রমণ শেষে বুলেট গতির শটে বল ক্রসবারে লাগিয়ে জালে জড়ান তিনি। পূর্ণ হয় হ্যাটট্রিক, আর এর সাথেই 89 বছর আগে এরিক ব্রুকের গড়া রেকর্ডের পর প্রথম সিটি খেলোয়াড় হিসেবে লিভারপুলের বিপক্ষে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন আর্লিং হ্যালান্ড। লিভারপুল ম্যাচে ফেরার সুযোগ যে পায়নি তা কিন্তু নয়। ম্যাথিউস নুনেস বক্সের ভেতরে কিটিকিকে ফাউল করলে পেনাল্টি পায় অলরেডরা, কিন্তু জেমস ট্র্যাফোর্ড দেয়াল হয়ে দাঁড়িয়ে রুখে দেন মোহাম্মদ সালাহকে। নিজের শেষ এফএ কাপের ম্যাচে সালাহ দুটি সহজ কাউন্টার অ্যাটাক মিস করলে লিভারপুলের পরাজয়ের গ্লানি আরও বাড়ে। শেষ পর্যন্ত 4-0 ব্যবধানের জয় লিভারপুলকে বিদায় করে এফএ কাপের সেমিফাইনালে পা রাখল ম্যানচেস্টার সিটি। হ্যালান্ড ম্যাজিকে আরও একবার নীল উৎসবে মাতল ম্যানচেস্টার। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। লা লিগার খবর, শিরোপা জয়ের স্বপ্নে বড়সড় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। টেবিলের 17 নম্বরে থাকা মায়োরকার বিপক্ষে 2-1 গোলে হেরেছে লস ব্ল্যাঙ্কোস। সহজ প্রতিপক্ষের সঙ্গে এমন হারে লিগ শিরোপা জয়ের পথে আরও পিছিয়ে গেল আরবেলোয়ার দল। 30 ম্যাচে এখন তাদের পয়েন্ট 69। প্রতিপক্ষ সহজ রিয়ালের সামনে বার্সার সঙ্গে লা লিগার শিরোপা জয়ের সমীকরণ। তবে মায়োরকার বিপক্ষে ম্যাচটা বেশ হালকাভাবেই নিয়ে ফেলেছিলেন লস ব্লাঙ্কোস বস আলভারো আরবেলোয়া। ম্যাচে দিলেন সেটার বড়সড় খেসারত। মায়োরকার ঘরের মাঠ সন মোয়েক্স স্টেডিয়ামে এদিন শুরু থেকেই কোণঠাসা রিয়াল। আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল থাকায় জুড বেলিংহাম ও ভিনিসিয়াস জুনিয়রকে বেঞ্চে রেখে একাদশ সাজান আরবেলোয়া। মাঝমাঠে কামাবিঙ্গা ও চুয়ামিনির সমন্বয়হীনতার সুযোগ নেয় মায়োরকা। 41 মিনিটে মানু মোরালেনেসের নিখুঁত শট, বল জালে জড়ালে স্তব্ধ হয়ে যায় রিয়ালের ডাগআউট। 1-0 পিছিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের 60 মিনিটে বাধ্য হয়ে মাঠে নামানো হয় দলের 2 প্রাণভোমরাকে। বেলিংহাম মাঠে আসার পর রিয়ালের আক্রমণের ধার বাড়ে। 84% বল পজিশন ধরে রেখে একের পর এক আক্রমণ চালায় লস ব্লাঙ্কোস। ম্যাচের 88 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। দুর্দান্ত এক হেডে গোল করেন মিলেতাও। 1-1 সমতায় ম্যাচে ফেরে রিয়াল। কিন্তু ম্যাচের নাটকের তখনও বাকি ছিল অনেক। যোগ করা সময়ের 2য় মিনিটে রিয়ালের ডিফেন্সের ভুলে বল পেয়ে যান বেদাত মারিকি। থিবো কর্তোয়াকে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান এই কসবোর ফরওয়ার্ড। 2-1 গোলে জয় নিশ্চিত হয় মায়োরকার। টানা 5 ম্যাচ জেতার পর প্রথম পরাজয়ের স্বাদ পেল রিয়াল। এর আগে 2019 ও 2023 সালেও এই মাঠে মায়োরকার বিপক্ষে হেরেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের পরিসংখ্যানে রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকলেও কাজের কাজটি করেছে মায়োরকা। রিয়ালের 20 অন টার্গেট শটের বিপরীতে মায়োরকার গোলমুখে শট ছিল মাত্র 4টি। এ হারের ফলে 30 ম্যাচে 69 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল রিয়াল। তবে লিগ টেবিলের সমীকরণ এখন রিয়ালের জন্য অনেকটাই কঠিন। ঘরোয়া লিগের এই ব্যর্থতা বলে এখন রিয়ালের নজর ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে। বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগে এই পরাজয় কি রিয়ালের মনোবলে চির ধরাবে নাকি ঘুরে দাঁড়ানোর রসদ যোগাবে, সেটাই এখন দেখার বিষয়। তামিম হোসেন, সময় সংবাদ। ইনজুরি জর্জর স্কোয়াড নিয়ে লিগ শিরোপা ধরে রাখার পরীক্ষা ফুটবল ক্লাব বার্সেলোনার। আন্তর্জাতিক বিরতি শেষে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে আতিথেয়তা নেবে কাতালান শিবির। ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেই রাফিনিয়া। মেট্রোপলিটানোতে বাংলাদেশ সময় আজ রাত 1টায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচ। আগামী 10 দিনে 3 বার মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। একবার লা লিগা, 2 বার চ্যাম্পিয়ন্স লিগ। চলতি মৌসুমটা কেমন যাবে কাতালানদের, তার অনেকটাই নির্ধারিত হয়ে যাবে এই সময় ব্যবধানে। ট্রিপল হেডারের শুরুটা শনিবার রাতে, যখন মেট্রোপলিটানোতে বার্সাকে আতিথেয়তা দেবে অ্যাথলেটিকো। স্টেডিয়ামে শেষবারের অভিজ্ঞতা ভালো নয় হ্যান্সি ফ্লিকের দলের। 1 হালি গোলে কোপা দেল রে মিশন শেষ হয়ে যায় ফুটবল ক্লাব বার্সেলোনার। এবারের লড়াইটাও গুরুত্বপূর্ণ। লিগ শিরোপা দৌড়ে এগিয়ে থাকতে এমন কঠিন পরীক্ষায় উতরাতে হবে কাতালানদের। তবে হাই ভোল্টেজ ক্লাসে দলের অন্যতম সদস্য রাফিনিয়াকে পাচ্ছেন না ফ্লিক। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছেন এই উইঙ্গার। এটা ইনজুরি এবং আমাদের এটা নিয়েই বাঁচতে হবে। এটা খেলা এবং জীবনের অংশ। হ্যাঁ, তার কিংবা এই ক্লাবের জন্য ইনজুরির উপযুক্ত সময় নয় এটা। ও নিজেও বিষয়টি নিয়ে অনেক মর্মাহত। আমরাও খুশি নই, এটা স্বাভাবিক। তবে আমাদের অনেক খেলোয়াড় রয়েছে এবং এখন দেখার বিষয় আমরা কিভাবে এটা ম্যানেজ করি।
শুধু রাফিনিয়া নয়, অ্যাথলেটিকো পরীক্ষায় ডি ইয়াংকেও পাচ্ছে না বার্সা। তবে আছে সুখবরও, ইনজুরি থেকে ফিরেছেন জুলস কোন্দে আর আলেহান্দ্রো বালদে। যদিও অ্যাথলেটিকো ম্যাচে শুরুর একাদশে তাদের দেখা যাবে কিনা সে বিষয়ে নিশ্চয়তা নেই। লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রাইভাল রিয়াল মাদ্রিদের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। এটিএম পরীক্ষায় ধরাশায়ী হলে সে ব্যবধান নেমে আসবে মাত্র 1 পয়েন্টে। মৌসুমের 7 ম্যাচ বাকি থাকতে এমন গুরুত্বপূর্ণ ব্যবধান হাতছাড়া করতে চাইবে না কাতালান শিবির। অন্যদিকে এই ম্যাচ গুরুত্বপূর্ণ অ্যাথলেটিকের জন্যও। লিগে ভালো অবস্থানে নেই সিমিওনের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগ লড়াইয়ের আগে ভালো অবস্থান নিশ্চিত করতে আলভারেজদের সামনে তাই ভালো পারফরমেন্সের বিকল্প নেই। লা লিগায় প্রথম লেগে অ্যাথলেটিকোকে 3-1 গোলে হারায় হ্যান্সি ফ্লিকের দল। সাব্বির মিথুন, সময় সংবাদ। ঘরের মাঠে বিশ্বমঞ্চের সবচেয়ে বড় আসরে নিজ দলের হয়ে খেলা দেখতে মুখিয়ে আছেন কানাডার দর্শকরা। ফিফা বিশ্বকাপ সামনে রেখে শেষ হয়েছে টরন্টো স্টেডিয়ামের সংস্কার কাজ। সব ঠিক থাকলে এই মাঠে 12 জুন কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচ দিয়ে বিশ্বকাপের আয়োজক হিসেবে নাম লেখাবে কানাডা। টরন্টোর এক্সিবিশন প্লেসে অবস্থিত এই স্টেডিয়ামের প্রস্তুতির খবর জানাচ্ছেন রাশেদ লেমন। বিশ্ব আসরের জন্য প্রস্তুত মঞ্চ। ফুটবল দুনিয়ার সবথেকে বড় উৎসব আয়োজনে প্রস্তুত 3 আয়োজক, যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। সেই ধারাবাহিকতায় কানাডার টরন্টো এক্সিবিশন প্লেসের টরন্টো স্টেডিয়ামের বড় ধরনের উন্নয়ন কাজ শেষ হয়েছে। নতুন পিচ, উন্নত ডাগআউট, খেলোয়াড়দের সুবিধা এবং অত্যাধুনিক ব্রডকাস্টিং সিস্টেম সবই এখন সর্বাধুনিক। অস্থায়ী আসন যোগ করে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা বাড়ানো হয়েছে 45,000-এ। দর্শকদের জন্য যুক্ত হয়েছে নতুন হসপিটালিটি স্পেস এবং উন্নত সুযোগ সুবিধা। এর আগে 2025 সালে প্রথম ধাপে লাইটিং, অডিও, ভিডিও বোর্ড এবং দর্শক সুবিধার সংস্কার সম্পন্ন হয়। সব মিলিয়ে $157.9 মিলিয়ন এই প্রকল্প টরন্টোর অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে এই স্টেডিয়ামে হবে বিশ্বকাপের 6টি ম্যাচ। তাই দর্শক সমর্থকদের উচ্ছ্বাসও তুঙ্গে। বিএমও ফিল্ড তো আগ থেকেই প্রস্তুত ছিল, বাট বিশ্বকাপ ফুটবলের জন্য অনেক বেশি এক্সাইটিং, অনেক বেশি সাজানো গোছানো করা হয়েছে। তো অ্যাজ এ দর্শক আমরা আগেও বিএমও ফিল্ডে খেলা দেখেছি, কিন্তু যখন বিশ্বকাপ খেলা দেখব, লাইক দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং থিংস টু হ্যাপেন। এবারই প্রথম ফিফা বিশ্বকাপের আয়োজক কানাডা, আর এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিকতার। স্টেডিয়ামটা দেখতে আসলাম, স্টেডিয়ামের মোটামুটি সব কাজ সম্পন্ন হয়েছে। উই গট আওয়ার টিকেট অলরেডি। ভেরি এক্সাইটিং যে সেম সিটিতে, সেম কান্ট্রিতে আমরা বিশ্বকাপ দেখার সুযোগ হবে। আমরা খুবই এক্সাইটেড। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে সিটি অফ টরন্টোর অধীনে 2 ধাপে করা হয় টরন্টো স্টেডিয়ামের সংস্কার কাজ, যা শেষ হয় চলতি বছরের 24 মার্চ। এরই মধ্যে বিশ্বকাপের জন্য নিজেদের শতভাগ প্রস্তুত বলে ঘোষণা দিয়েছে এই স্টেডিয়াম কর্তৃপক্ষ। এখন অপেক্ষা 12 জুনের। সেদিন স্বাগতিক কানাডা আর বসনিয়ার খেলার মাধ্যমেই মাঠে গড়াবে এদেশের বিশ্বকাপ। আর তাই তো দিন দিন উত্তেজনার পারদ বাড়ছে এই নগরে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। ওদিকে 40 বছর পর ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে নিজ দেশে রাজকীয় সংবর্ধনা পেয়েছে ইরাক ফুটবল দল। ছাদখোলা বাসে চড়ে দেশটির রাজধানী বাগদাদের পুরো শহর ঘুরে সমর্থকদের সঙ্গে এই সফলতা উদযাপন করেছেন ফুটবলাররা। বিশ্বকাপের মঞ্চেও দারুণ কিছু করবে দল, এমনটাই প্রত্যাশা ইরাকি ভক্তদের। ইরাক ফুটবলের ইতিহাস 4 দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুসলিম দেশটি। আনন্দটা তাই অনেক বেশি। এমন সাফল্য অর্জনের পর দেশে ফিরে ফুটবলাররা পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। ছাদখোলা বাসে করে রাজধানী বাগদাদের পুরো শহর ঘুরেছেন ফুটবলাররা। তাদের ঘিরে উল্লাসে মাতোয়ারা সমর্থকরা। বিশ্বকাপে জায়গা করা ফুটবলারদের বরণ করতে রাস্তায় হাজারো সমর্থকের ঢল। হাতে দেশের পতাকা, মুখে জয়ধ্বনি। ফুটবলারদের নাচে গানে মাতিয়ে রেখেছেন ভক্তরা।
উত্তর মেক্সিকোতে বাছাইয়ের প্লে অফ ম্যাচে আলী আল হামাদি আর আইমান হুসাইনের গোলে 2-1 বলিভিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক। এই দুই ফুটবলারকে দেখতে একটু বেশি আগ্রহী ছিলেন ভক্তরা। এছাড়া পুরো জাতীয় দলটাই এখন দেশের মানুষের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে দেশে চলা অস্থিরতার মাঝে মানুষ এটা দিয়ে খুঁজে নিয়েছেন আনন্দ। আমরা খুব খুশি, পুরো দেশের মানুষের জন্য আনন্দ উপলক্ষে এনে দিয়েছেন আমাদের ফুটবলাররা। দেশের মধ্যে যে অস্থিরতা চলছে তার মাঝে এটা আমাদের অনেক প্রশান্তি এনে দিয়েছে। তারা কুর্দি, আরব, সুন্নি, শিয়া সবাইকে নিয়ে উল্লাস করার সুযোগ করে দিয়েছে। তাদের নিয়ে আমরা গর্বিত। বিশ্বকাপে খেলা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। এমন একটা দিনের জন্য আমরা 40 বছর ধরে অপেক্ষা করেছি। ফুটবলারদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, তিনি আমাদের চেষ্টা বৃথা যেতে দেননি। 1986 সালে সবশেষ বিশ্বকাপে খেলেছিল ইরাক। এরপর তীরে এসে তরি ডুবেছে বহুবার। এবার সেই সুযোগ ধরা দিয়েছে ইরাকের সামনে। বিশ্বকাপেও দারুণ কিছু করবে দল, এমনটাই বিশ্বাস ভক্তদের। 2026 বিশ্বকাপে গ্রুপ আইতে ইরাক, সেই গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও আছে সেনেগাল ও নরওয়ে। 17 জুন নরওয়েজিয়ানদের বিপক্ষে 40 বছর পর পাওয়া বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ইরাক। তামিম হোসেন, সময় সংবাদ। পর্দা নামলেও 15তম ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট 2026-এর এই আয়োজনে সহযোগের ভূমিকায় ছিল নাভানা গ্রুপ। বুধবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হয় শনিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। সন্ধ্যায় আর্মি গলফ ক্লাবের মিলনায়তনে বিজয়ীদের পুরস্কৃত করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। রেগুলার, ভেটেরান, সিনিয়র, লেডিস ও জুনিয়র এই 5টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। অংশ নেন 820 জন গলফার। টুর্নামেন্টে ফেরদৌস উর রহমান ওভারঅল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। সকল বিভাগের বিজয়ীদের পুরস্কৃত করেন নৌবাহিনী প্রধান। তিনি বলেন, দেশে সুষ্ঠু এক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেসামরিক প্রশাসনের সহায়তায় যুক্ত ছিল নৌবাহিনীর সদস্যরাও। এবার বাহিনীর নিয়মিত কাজে যোগ দেওয়ার সময় এসেছে বলে মত প্রদান করেন তিনি। পরে এক সাংস্কৃতিক পরিবেশনা ও র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। Maximum parts for Florida. Wants to be with Army Golf Club in future, inshallah. It had been a long practice. এই পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরেকবার। বিমানবন্দর থেকে হাতের ছিল সাফজয়ী বীরদের রাজকীয় সংবর্ধনা। ছাদখোলা বাসে ট্রফি, প্যারেড চ্যাম্পিয়নদের সমর্থকদের ভালোবাসায় সিক্ত সুলিভান মিঠুরা। সাফজয়ীদের জন্য আর্থিক পুরস্কারের বন্যা। বাফুফে থেকে ফুটবলাররা পাচ্ছেন 1 লক্ষ টাকা করে। কোচিং স্টাফের জন্য বরাদ্দ 50,000, অর্থ দেবে উত্তর সিটিও। এবং 3 পরিচালকের পদত্যাগের মধ্য দিয়ে শেষ হলো বিসিবির আলোচিত বৈঠক। নতুন স্পিন বোলিং কোচ হলেন মোহাম্মদ রফিক, মেয়াদ বাড়ল মিরাজ লিটনে। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময়ের সঙ্গে যুক্ত হবেন রোজা চৌধুরী। ধন্যবাদ ইকবাল। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।